ইতিহাসে এমন কিছু নাম আছে যা কালের সীমানা পেরিয়ে আজও আমাদের মনমুগ্ধ করে। তেমনই এক নাম আলেকজান্ডার দি গ্রেট। তিনি শুধু একজন বিস্ময়কর নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন কিংবদন্তি যোদ্ধা এবং নেতা। মাত্র 32 বছর বয়সে তিনি এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। কিভাবে তিনি এই অল্প বয়সে এত বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এবং কিভাবে তিনি সম্পূর্ণ ভারতবর্ষকে তার অন্তর্ভুক্ত করেছিলেন, এই অল্প বয়সে কিভাবে তার সাম্রাজ্যকে তিনি সামলেছিলেন, তারই আজকে আমরা উদাহরণ জেনে নেব। তো আলেকজান্ডার দি গ্রেট কিভাবে সেই বিখ্যাত পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা ডুব দেব আলেকজান্ডারের জীবনে এবং তার মহাকাব্যিক আখ্যান জেনে নেব এবং তার সেই বিশাল সাম্রাজ্যকে তিনি কিভাবে একটি বিশালতর স্তরে নিয়ে গেছিলেন, সেই আখ্যানই আমরা আজকে ল্যাম্পপোস্টে জেনে নেব। নমস্কার বন্ধুরা, সবাইকে ল্যাম্পপোস্টে স্বাগত। চলুন আজকে আলেকজান্ডার সম্পর্কে ভিডিও। খ্রিস্টপূর্ব 356 সালে ম্যাসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপস এবং অলিম্পিয়াসের ঘরে জন্ম নেয় আলেকজান্ডার দি গ্রেট। জন্মসূত্রে আলেকজান্ডার ছিলেন রাজকীয় এবং তার পিতা ফিলিপস ছিলেন একজন গ্রিসের দক্ষ এবং কৌশলী রাজা। রাজা ফিলিপস গ্রিসকে একটি বিশ্বের অন্যতম রাষ্ট্রে পরিণত করেছিলেন এবং আলেকজান্ডার জন্ম থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী এবং দক্ষ এবং মনে করা হয় তার গুরু ছিলেন স্বয়ং অ্যারিস্টটল। বিশ্ববিখ্যাত দার্শনিক ছিলেন অ্যারিস্টটল। তার কাছ থেকেই বিভিন্ন বিষয়ে শিক্ষার প্রসার ঘটে আলেকজান্ডারের এবং তার কাছ থেকেই অ্যাফিলিসের মতো বীরত্বের কাহিনী শুনেই ছোটবেলা থেকেই বড় হয়েছেন আলেকজান্ডার এবং তার বীরত্বের কাহিনী শুনে তিনি অনেক গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। আলেকজান্ডার মাত্র 12 বছর বয়সে তার বাবা ও মায়ের প্রিয় ঘোড়া লুসিফেলাসকে বশ করেন। তা ছিল তার বীরত্বের একটি অবিস্ময়কর কাহিনী। খ্রিস্টপূর্ব 339 সালে আলেকজান্ডারের বাবা এক গুপ্তচরের হাতে নিহত হন। তাই তারপরে আলেকজান্ডার মাত্র 20 বছর বয়সে ম্যাসিডোনিয়ার সিংহাসনে আরোহণ করেন। তার বাবার মৃত্যুর কথা শুনে আশেপাশের রাজ্যরা আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তরুণ আলেকজান্ডার তার পিতার অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার জন্য প্রস্তুত ছিলেন। তারপর থেকে তিনি দ্রুত দমন ও বিদ্রোহ শুরু করেন এবং পুনরায় শহরগুলিকে তার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল থিব শহরকে ধ্বংস করে দেওয়া এবং তার এই সামরিক শক্তি এবং তার এই দ্রুত সাহসিকতার পরিচয় যাতে অন্য শহরগুলির মধ্যে পৌঁছায় তাই বার্তা দেয় আলেকজান্ডার দি গ্রেট। এবং তার আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল গ্রিস শহরকে পুরোটাই তার আয়ত্তে আনা এবং পারস্য শহরকে পুরোটাই ধ্বংস করে দেওয়া। খ্রিস্টপূর্ব 334 সালে 35,000 সৈন্য নিয়ে আলেকজান্ডার এশিয়া মাইনরের দিকে অগ্রসর হন এবং তার লক্ষ্য ছিল পারস্য শহরকে ধ্বংস করে দেওয়া, কারণ তখনকার সময় পারস্য ছিল বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ ছিল গ্রনিকাস নদীর তীরে। তিনি এই সময় পারস্যের বিশাল সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন এবং পারস্য সাম্রাজ্যকে তিনি তার আয়ত্তে নিয়ে এসেছিলেন। তারপর থেকেই তার এই সামরিক শক্তি এবং তার এই সামরিক বাহিনী এশিয়া মাইনরের দিকে প্রবেশ এবং তারপর থেকে তিনি গোটা ভারতবর্ষ থেকে শুরু করে গোটা এশিয়া তার আয়ত্তে আনার চেষ্টা করেছিলেন এবং তার ক্ষমতাও রাখতেন। ইসুস যুদ্ধে তিনি তৃতীয় দারিয়সকে পরাজিত করেন এবং তার পরিবারকে বন্দী করেন, কিন্তু তাদের পরাজিত করার পরেও তিনি তৃতীয় দারিয়সের পরিবারের সাথে সম্মানজনক আচরণ করেন। জীবনের অন্যতম নির্ণায়ক যুদ্ধ ছিল গাগমেলার যুদ্ধ। এই যুদ্ধে তিনি সুদক্ষ সৈন্য এবং সেনাবাহিনী দ্বারা পারস্য সম্রাট দ্বিতীয় দারিয়সকে সম্পূর্ণভাবে পরাজিত করেন এবং এরপরই পারস্য সাম্রাজ্যের সম্পূর্ণভাবে পতন ঘটে যায়। পারস্য জয়ের পরেও আলেকজান্ডারের বিজয় ক্ষুধা মেটেনি। তিনি পৃথিবীর শেষ প্রান্ত দেখার উদ্দেশ্যে আরও ভারতের পূর্ব দিকে অগ্রসর হয়। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতের পরাক্রমী রাজা পুরুর মুখোমুখি হয় ঝিলাম নদীর তীরে এবং পুরু বিশাল হস্তি বাহিনী দেখে আলেকজান্ডার অত্যন্ত ঘাবড়ে গিয়েছিলেন এবং তার সেনাবাহিনীও ভয় পেয়ে গিয়েছিল। তার বিশাল সেনাবাহিনীর মধ্যে আতঙ্কের ছাপ ছড়িয়ে পড়ে এবং এটি ছিল তার জীবনের অন্যতম কঠিন যুদ্ধ। যুদ্ধে পুরু পরাজিত হলেও আলেকজান্ডার তাকে তার রাজ্য ফিরিয়ে দেয় এবং পুরুকে আলেকজান্ডার বন্ধু হিসেবে গ্রহণ করে এবং এই যুদ্ধে আলেকজান্ডারের প্রিয় ঘোড়া লিউসিফেলাসকে তিনি হারান।
দীর্ঘদিনের একটানা যুদ্ধ এবং অক্লান্ত পরিশ্রমের কারণে তার সেনাবাহিনী আর অগ্রসর হতে চায়নি। তারা বিপাশা নদীর তীরে এসে বিদ্রোহ ঘোষণা করে এবং অগত্যা আলেকজান্ডার বাধ্য হয়ে তার দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এই ফেরা ছিল অত্যন্ত কঠিন। এই মরুভূমির পথ দিয়ে ফিরে আসার সময় অনেক সেনাবাহিনী মারা যায়। ব্যাবিলনে ফিরে এসে তিনি তার সমস্ত সাম্রাজ্যকে সংগঠিত করার পরিকল্পনা করেন, কিন্তু তার এই সমস্ত পরিকল্পনা ব্যর্থ থেকে যায়। কিন্তু তিনি 323 খ্রিস্টপূর্বাব্দে 32 বছর বয়সে ব্যাবিলনে এক রহস্যময় জ্বরে মারা যান। তো বন্ধুরা, তার মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে, তা নিয়ে আজও এক বড় বিতর্কের বিষয় রয়ে গেছে। বন্ধুরা, কথিত আছে তার মৃত্যুর আগে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকার কে হবেন। তিনি উত্তরে বলেছিলেন, টু দ্য স্ট্রংগেস্ট। বন্ধুরা, তার মৃত্যুর পরে তার এই বিশাল সাম্রাজ্য অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায় এবং ছোট্ট ছোট্ট রাজ্যে আবার পুনরায় পরিণত হয়। এই রণকৌশল আজও বিশ্বের বিভিন্ন একাডেমিগুলিতে অধ্যয়ন করানো হয়। এবং আপনারা কি জানেন, তিনি সর্বকালের সেরা এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কমান্ডারদের মধ্যে একজন ছিলেন। আলেকজান্ডার পৃথিবীতে বেঁচে ছিলেন মাত্র 32 বছর। এই অল্প বয়সে তিনি যা অর্জন করেছেন তা ছিল এক অবিস্ময়কর ঘটনা। তিনি ছিলেন একাধারে এক স্বপ্নদর্শী, নিষ্ঠুর বিজেতা ও এক সভ্যতার সৃষ্টিকর্তা। তার জীবনী আমাদের উচ্চাকাঙ্ক্ষা, সাহস এবং নেতৃত্বে শিক্ষা দেয়। আলেকজান্ডার সম্পর্কে আপনাদের মতামত কি আমাদের কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের ল্যাম্পোস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, না হলে পরের পোস্টটি পাবেন না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।